আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। কাল 11ই ডিসেম্বর 2025 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিন সাহেব। আমরা এ বিষয়ে সকলেই জানতে পেরেছি। এর উপরে সামান্য কিছু কথা বলবো। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচন কমিশনার সাহেব নাসিরউদ্দিন সাহেব এমনটি ঘোষণা দিয়েছেন। আমি এ পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। আকাঙ্ক্ষিত এই জাতীয় সংসদ নির্বাচনটির তারিখ জানার জন্যে সবাই খুব উৎসুক ছিলেন, কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, হবে কিনা, ইউনূস সরকার কবে নির্বাচন দেবেন ইত্যাদিতে। কাঙ্ক্ষিত তারিখটি ঘোষণা হবার পর মানুষের মনে একটি শান্তি ফিরে এসেছে। 12ই ফেব্রুয়ারি 2026 সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সময়সূচিও সরকার ঘোষণা দিয়েছেন 7:30 থেকে বিকাল 4টা পর্যন্ত। এটি নিয়ে আমার কিছু আপত্তি আছে, তার উপরে আমি অন্য একটি ভিডিও করেছি যেটি গত সপ্তাহে ইউটিউবে গেছে। আজকে চলছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা তারা তাদের যে সকল আসন থেকে দাঁড়াবেন প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশে প্রধানত দুটি দলের মধ্যেই এবারে প্রতিযোগিতা হবে। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এখন পর্যন্ত সরকারের এমন সিদ্ধান্তই বলবৎ আছে। তবে এখনও কিছু সময় আছে, সরকার কি সিদ্ধান্ত নেবেন, পরিবর্তন করবেন কি করবেন না, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবেন কি দেবেন না, এখনও বলা খুব মুশকিল। যা হোক, বিএনপি আওয়ামী লীগের পরেই একটি বড় রাজনৈতিক দল। তারা বহু আসনেই প্রার্থী মনোনীত করেছেন। প্রার্থীদেরকে কাকে কাকে মনোনয়ন দেবেন সে ব্যাপারে তারা সিদ্ধান্তে পৌঁছে গেছেন। তারেক রহমান সাহেব নির্বাচনের আগে আসতে পারবেন না, আমার গণনায় এমনটি উঠে এসেছে। সুতরাং নির্বাচনে পারেন, ভোট দিতে না পারেন, তাহলে তার প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে একটি কথা না বললেই নয়, তারেক সাহেবের নাম ভোটার তালিকায় বর্তমানে নেই। প্রধান নির্বাচন কমিশনার সাহেব বিশেষ সুযোগ সুবিধায় তিনি যে কোনো সময় আবেদন করলে তিনি ভোটারের তালিকাভুক্ত হতে পারবেন বা নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমন ঘোষণা দিয়েছেন, যেটি নিয়েও কিছু তর্ক বিতর্ক হয়েছে। যদি তারেক রহমান সাহেবের জন্য এরকম বিশেষ আইনের ব্যবস্থা হয় তাহলে অন্যদের ব্যাপারেও এই আইনটি প্রযোজ্য হবে কিনা, এ নিয়ে ইতিমধ্যে ইউটিউবে অনেক কন্টেন্ট হয়েছে, অনেক বক্তারা নানা রকম কথা বলেছে, সে বিষয়ে আজকে আর কথা বলবো না। বেশ সুন্দরভাবেই নির্বাচনের প্রস্তুতি চলছে। জামাত খুব আনন্দের সঙ্গে বিগত বছরগুলির অর্থাৎ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলি ভোট হয়েছে তারা 26 সালের ভোটেই সর্বোচ্চ আসন পাবেন, এমনটি আমার গণনাও বলে, দেশের মানুষও আশা করছেন। বিএনপি এককভাবে ক্ষমতায় যেতে পারবেন না, এর অর্থ হচ্ছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন না, তাদেরকে অন্য যে কোনো দলের সঙ্গেই জোট সরকার গঠন করতে হবে, এমনটি আমার গণনা বলে। দর্শক, জামাতে ইসলামী বিএনপি ছাড়া আরও কিছু কিছু দল আছে, জাতীয় পার্টি আছে, জাতীয় নাগরিক পার্টি আছে, আরও বিভিন্ন অনেক দল আছে। তারা জোট টোট করছেন, কি করবেন না করবেন সেটি পরবর্তীতে দেখা যাবে। আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে
যেটির ওপরে কিছু কথা বলা অত্যন্ত প্রয়োজন। ঢাকা ৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী দাঁড়াচ্ছেন। তিনি আগেও এই আসনটি থেকে নির্বাচন করেছেন। ৮ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদী সাহেব আজকে দুপুরে গুলিবদ্ধ হয়েছেন। তিনি সকালে তার কিছু নির্বাচনী প্রচার কার্য করেন। কার্য শেষে জুম্মার নামাজ তিনি স্থানীয় মসজিদে আদায় করেন। আদায় করে ফেরার পথে রিকশাযোগে তিনি ফিরছিলেন। তার সঙ্গে আরও একজন বা দুজন ছিলেন এমনই শোনা যাচ্ছে। কাকরাইলের কালভার্টের কাছাকাছি কোনো জায়গায় মোটর সাইকেলে দুইজন আরোহীর মধ্যে একজন হাদীকে রিভলভার দিয়ে গুলি করেন। গুলিটি তার কানের পাশে মাথার কাছাকাছি আঘাত হেনেছে, আমরা এমনটি জানতে পেরেছি। তিনি গুরুতর আহত অবস্থায় মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। পুলিশি তদন্তের কাজ শুরু হয়ে গেছে। পুলিশের গোয়েন্দা বাহিনী তদন্তকারী দায়িত্বে নিয়োজিত পুলিশের কর্মকর্তারা স্থানটি কালভার্টের ওপরে যেখানে গুলিবিদ্ধ হয়েছেন ওসমান হাদী সাহেব, সেই স্থানটি তারা ঘিরে রেখেছেন। সেখান থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। আইনি কার্যক্রম গোয়েন্দা সংস্থারা যা করে থাকেন তারা সেই কাজগুলি করছেন। শরীফ ওসমান হাদী সাহেব ভালো বক্তা ছিলেন, ভালো কথাবার্তা বলতেন, বয়সে তরুণ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৮ আসন থেকে দাঁড়িয়েছিলেন। তাকে কে বা কারা গুলি করল, তার শত্রু কে, আমরা বক্তব্য শুনেছি, তার থেকে আমাদের কিছু ধারণা হয়েছে। আমরা এবারে একটু ভিডিও দেখব, আমার দেশ পত্রিকার ভিডিও দেখব, দেখার পর পুনরায় আলোচনায় ফিরে আসব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক RS ডাক্তার মুশকাত আহমেদ। তিনি জানান, শরীফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর, তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন। দর্শক, ভিডিও ক্লিপটি আপনারা দেখেছেন। ওসমান শরীফ হাদীকে কারা গুলি করতে পারে, তার শত্রুকে গোয়েন্দা সংস্থা তদন্ত করে বার করবেন। হাদী সাহেবের দেখতে পাই বিএনপির মির্জা আব্বাস সাহেব। মির্জা আব্বাস সাহেবও ঢাকা ৮ আসন থেকে দাঁড়িয়েছিলেন, হাদী সাহেবও তাই। মির্জা আব্বাস সাহেব হাদীর দুর্ঘটনার খবর পাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদীকে দেখতে গেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। ইউটিউবে বা কোনো একটি অনুষ্ঠান থেকে আমি শুনতে পেয়েছি আওয়ামী লীগের লোকজনরাও এই কাজটি করতে পারেন। এভাবে কথাগুলি বলা উচিত নয়। যতক্ষণ পর্যন্ত তদন্ত চলছে, সাক্ষ্য প্রমাণে কিছু আন্দাজের ভিত্তিতে বা অনুমানের ভিত্তিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকেই দোষারোপ করার পক্ষে আমি নই। তবে গতকাল তফসিল ঘোষণা হয়েছে, আজকে ওসমান হাদীকে গুলি করা হয়েছে। ঘটনাগুলির মধ্যে যোগসূত্র দেখা যাচ্ছে। আমাদের চৌকস গোয়েন্দা বাহিনী, সিআইডি, পুলিশ, তারা নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করবেন। আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করব। সত্য মিথ্যা বলে প্রশাসনকে বিভ্রান্ত করার মতো কথাবার্তা আমাদের না বলাই উচিত। দেশের এই মুহূর্তে এরকম ঘটনা আমাদের অনাকাঙ্ক্ষিত। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে, 2025 সাল মঙ্গলের বছর, 19 দিন আছে বছরটি শেষ হতে। এবছর আমাদের দেশে বহু দুর্ঘটনা ঘটেছে, অগ্নিকাণ্ড ঘটেছে, আপনারা জানেন। আমি গণনায় বলেছিলাম মঙ্গলের বছর, বছরটি খুব শুভ নয়।